সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে সামনে এলেন ওবায়দুল কাদের, সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে তিনি অকপটেই অনেক কথা বলেছেন। তিনি তার স্ত্রী সহ 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন জনরোষ থেকে বাঁচতে। গণ অভ্যুত্থানের পর তিনি প্রায় 3 মাস দেশে ছিলেন। এরকম আরও অনেক তথ্য তিনি সাক্ষাৎকারে বলেছেন, যেটি বাংলাদেশি একটি সংবাদ মাধ্যম আমাদের সময় উঠে এসেছে। চলুন দেখি খবরটি বিস্তারিত। বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। শেখ হাসিনার পতনের পরে প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন কাদের। লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, এই বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার। 5 আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আমার এই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুম্পেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে। সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। তিনি বলেন, আমি যে বাসাটায় ছিলাম তারা সেই বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভিতরেও কমোড, বেসিন এগুলো লুটপাট করেছে। তিনি বলেন, আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলছিল আমি অসুস্থ, কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করলো কী করব। বললাম খুলে দাও। তারপর 7-8 জন ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলল, নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না। তারা আমাকে বলে আপনার ছবি তুলব। তারপর ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত। কী কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিষেই শীতল হয়ে গেল। তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে, কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিকভাবে ভিতরে ভেঙে পড়েছিলাম। এরপর একটা শার্ট, এদের পেজ, লাল পতাকা শোভিত পেজ লাগিয়ে কালো একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালিই ছিল। ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না। হঠাৎ করে কেন যেন এসে পড়লো। হয়তো আমার ভাগ্য, এরা 2 জন আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো। আর বলতে লাগলো, পথে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবেন না। এই করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায়। এটা ভাবতেও পারিনি যে ওরা বাথরুমে ঢুকলো। সেই বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয়। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। কাদের বলেন, ছেলেরা যে কোনোভাবেই আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো। রাস্তায় অসংখ্য মানুষ, সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারতো। এরপর কোথায় ছিলেন? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি বাংলাদেশেই ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল, বিশেষ করে গার্মেন্টস। সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। এই চিন্তাতেই 3 মাস পেরিয়ে গেল। এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছি। আমি তো নেত্রীর পরের তখনই 212টা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি। এই অবস্থায় অনেকে বলল, আবার এখান থেকেও অনেকে
অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি। এভাবেই চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল, অনেকগুলো ওষুধ খেতে হয়, আমি ধরা পড়লে ওষুধ খাওয়াবে কে। তারপর অনেক কিছু চিন্তাভাবনা করে 75-এ এখানে এসেছিলাম বঙ্গবন্ধু হত্যার পর। 3 নভেম্বর জেল হত্যা হলো, কলকাতায় এসে 9 মাস ছিলাম। এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করেছিলাম অনেক রাতে। ঢাকায় তখন কারফিউ, সেখান থেকে আমাকে অ্যারেস্ট করা হলো। এরপর 111-এর পরে তখন জেল খেটেছি। বঙ্গবন্ধু হত্যার পর 9 মাস কলকাতায় ছিলেন, তারপর কি আর আসেননি? জবাবে কাদের বলেন, যখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন এসেছি, আর বিজয় দিবসে আমাকে প্রধান অতিথি করেছিল তখন এসেছি। আপনি যে রইলেন তারপর কোনো সমস্যা হলো না? ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল বা বিষয়টা তারা ফাঁস করেনি, ছেলেগুলো এমনটা করলো, এর কারণ কি? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি রাতেই ওখান থেকে সরে গিয়েছি, আমিও বুঝিনি ছেলেগুলো আওয়ামী লীগের ছিল কিনা। জবাবে কাদের বলেন, আওয়ামী লীগের হলে তো আমি চিনতাম। আপনার কিছু বিতর্কিত ভূমিকা ছিল, আপনি ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামিয়েছিলেন, তারপর জনরোষ তৈরি হয়ে গেল। ছাত্রলীগকে অভ্যুত্থান দমাতে বলেছিলেন কিনা সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানোর জন্য। সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজম মজুমদার ইউটিউবে একথা বলেন। ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে 3 মাস তিনেক আগে। সেখানে ছাত্রলীগের নামই ছিল না। বিভিন্নভাবে বলা হয়েছে ওই দিন ছাত্রলীগই যথেষ্ট, এ ধরনের কোনো বিষয় ছিল না আমার বক্তব্যে। আর আমি পার্টির সেক্রেটারি, তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে, তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা আমার অফিস আক্রমণ করতে বারবার আসছে, পার্টি অফিস, তারা গণভবনমুখী আক্রমণ শানাচ্ছে। তো সে সময় আমি আমাকে সেভ করব না? আমার দলকে সেভ করব না? আমার নেত্রীকে সেভ করতে হবে না? সে সময় পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব তা আমি পালন করেছি। এটা যে কেউ করতো, আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করত। 15 বছর দেশ শাসন করেছেন, এত বড় পার্টি, আপনারা কি বুঝতে পারলেন না এত বড় জনমত তৈরি হয়েছে? এটা কেন হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা আকস্মিক উত্থান। এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে, শেষ হয়েছে এক দফায়। এটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা, একটা বিস্ফোরণ হয়েছে, সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল। এবং ব্যর্থতা ছিল ও না এটা বলা যাবে না। জেনারেল সেক্রেটারি হিসেবে কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? ওবায়দুল কাদের বলেন, আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, মানুষের ভুল হবেই। নিজের ভুল চিহ্নিত করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল ত্রুটি আমারও থাকতে পারে, আমি কাজ করেছি, চাঁদাবাজ করিনি, কমিশন খাইনি, পার্সেন্টেজ নেইনি, আমার মন্ত্রণালয়ে এটা সবাই জানে। বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়ন করিনি, চাঁদাবাজি করিনি। আমি সেদিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে সাব্যস্ত করতে পারি। আপনাদের সময় নির্বাচন, মানবাধিকার হরণ, মানবতা বিরোধী অপরাধ, এই সমস্ত অনেক অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে এসেছে। ডেফিনেটলি সব হয়তো সত্য নয়। এত বড় ঘটনার পরও আপনারা কোনো ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, আমরা এই দেশকে যা কিছু দিয়েছি, যা কিছু করেছেন আমাদের নেত্রী, এটার কোনো তুলনা হয় না। এই ডেভেলপমেন্ট বাংলাদেশে কল্পনাই করা যায় না। 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর পরের বাংলাদেশ, দিন আর রাতের মতো পার্থক্য। আমাদের সময় তো না, তারা যারা দিনের আলোতে রাতে অন্ধকার দেখে, যারা অমাবস্যা দেখে, পূর্ণিমা দেখে, তারা সমালোচনা করবেই। সমালোচনার বিষয়বস্তু আমাদের কাছে। সময় হলে দেশের মাটিতে সব কিছুরই মূল্যায়ন আমরা করছি, দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসে। অনেকেই বলছেন আপনি দীর্ঘদিন নীরব ছিলেন, বলা হচ্ছে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল, কাইন্ড অফ পানিশমেন্ট আর কি। জবাবে কাদের বলেন, কিছু লোক আছে যারা এসব বলে শান্তি পায়, তাদের এটা একটা সুখানুভূতি আছে। আমাকে 3বার সেক্রেটারি করলো, এটা অনেকের পছন্দ হওয়ার কথা না। আমাদের মতো পার্টিতে এই ধরনের প্রতিযোগিতা ছিল, এটা এখনও আছে, আমি যখন হয়েছি তখনও ছিল। কাজে এটা অবাস্তব কোনো কিছু না। এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম। এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এখানে দলের অভ্যন্তরীয় প্রতিযোগিতা, ফলে এ ধরনের কিছু আনপ্লিজেন্ট ঘটনা ঘটতে পারে। আপনার নীরবতার কারণ কী ছিল? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি ওরিড ছিলেন আমার অসুস্থতার জন্য। তো খবরটি এতটুকুই, এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।